জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক আখ্যা সাময়িক স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের আদালত। আপিলের ঘোষণা নতুন প্রশাসনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার কঠোর সমালোচনা। যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের শীতল সম্পর্ক চাঙ্গার চেষ্টা, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফেনোর। একই সঙ্গে নির্বাহী আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। এ আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা জানিয়ে ট্রাম্প প্রশাসন বলছে, শেষ পর্যন্ত আইনি লড়াই চলবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সংক্রান্ত। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন জমা পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে আদেশটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফনোর। একই সঙ্গে নির্বাহী আদেশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। ট্রাম্পের আদেশটিকে আটকে দিতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন এবং 3টি ডেমোক্রেটিক শাসিত রাজ্যের পক্ষ থেকে করা আবেদনের পক্ষে রায় দেন বিচারক কফনোর। আদালতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, এই আদেশে রাজ্যগুলোর তাৎক্ষণিক ক্ষতি হয়েছে এবং আরও বিচার বিভাগীয় আলোচনা ছাড়াই বিচারকের সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তবে বিচারক তার স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। নির্বাহী আদেশের উপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে ট্রাম্প প্রশাসন বলছে, শেষ পর্যন্ত আইনি লড়াই চলবে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে একথা জানান তিনি। এই সময় ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করছে তারা এবং পণ্য আমদানির প্রক্রিয়া কঠিন করে তুলছে। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তুলে ধরেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও অবৈধ অভিবাসন কমানোর পাশাপাশি দেশটির জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর অঙ্গীকার করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক এবং এই সম্পদ ব্যবহার করে আমেরিকাকে শক্তিশালী উৎপাদনশীল শক্তি হিসেবে গড়ে তোলা হবে। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে সৌদি আরব ও ওপেককে তেলের দাম কমানোর জন্য চাপ দেওয়ার পরিকল্পনার কথা জানান। ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব খারাপ আচরণ করছে এবং তাদের পণ্য আমদানির প্রক্রিয়া কঠিন করে তুলছে। তিনি আবারও চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন। তবে ট্রাম্পের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বলেন, তার বক্তব্যের মধ্যে বিশ্বের প্রতি কোনো বৃহত্তর দৃষ্টি নেই। অভিবাসী ও রাজনৈতিক বিরোধীদের জন্য কঠিন সময়ের পূর্বাভাস দিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের সাবেক দূত স্টুয়ার্ট আইজেনস্ট্যাট বলেন, ট্রাম্পের নীতি অনেকের জন্য উদ্বেগজনক হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আগামী 4 বছর যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর কথা জানান তিনি। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলে ওয়াশিংটন রিয়াদের শীতল সম্পর্ক সৌদি আরব আবারও চাঙ্গা করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ঐতিহাসিক মিত্র। তবে 2018 সালে তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব ছিল বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ছিল সৌদি আরবের। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে রিয়াদে যান। সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার বলে জানিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মসনদে আবারও ট্রাম্প আসায় তাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের কথা বলেছেন সৌদি যুবরাজ। আগামী 4 বছর ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগ করতে চায় রিয়াদ। এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেন মুহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগের আগ্রহ বাইডেন আমলে ওয়াশিংটন রিয়াদের শীতল সম্পর্ক আবার চাঙ্গা করার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। 2019 সালে সৌদি আরবে একটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করে রিয়াদ। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। ওই ঘটনায় ট্রাম্প কঠোর কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি বলে অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $200 কোটি বিনিয়োগ পেয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। তীব্র ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহ জুড়ে ভারী তুষারপাতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডায় বেড়েছে মৃতের সংখ্যাও। আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের কারণে টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তুষারঝড়ের কারণে বরফের চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ফ্লোরিডা, জর্জিয়া ও অ্যালাবামা রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ পশ্চিম লুইজিয়ানায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। অনলাইন ট্র্যাকার ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে 1000-এর বেশি ফ্লাইট। কিছু সরকারি দফতরও তুষারপাতের কারণে বন্ধ রয়েছে বলে জানা যায়। এই সপ্তাহে গালফ কোস্টের ঝড় দেখে আমরা বুঝতে পারি যে শীতকে অবহেলা করা যাবে না। শীতের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি, কারণ যে কোনো পরিস্থিতি সামনে আসতে পারে। আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে, তা না হলে সমস্যায় পড়তে হতে পারে। যেমন 2021 সালে টেক্সাসে প্রচুর শীত পড়েছিল এবং সে সময় পর্যাপ্ত জ্বালানি প্রস্তুত ছিল না। গ্যাস পাইপলাইন ও অন্যান্য ব্যবস্থা সুরক্ষিত ছিল না। ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও বাসিন্দাদের গাড়ি চালানোর সময় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি ও অ্যালাবামা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। শুক্রবার রাতে লন্ডনের হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যাবেন ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায়। বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন সাবেক প্রধানমন্ত্রী। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে তারেক রহমানের লন্ডনের বাসায় নিয়ে যাওয়া হবে তাকে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শারীরিকভাবে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানো যায়নি।
তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দ্রুতই দেশে ফিরে যেতে পারবেন বলেও জানান তিনি। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। মাকে দেখতে এদিনও হাসপাতালে আসেন তারেক রহমান। দাদির সঙ্গে দেখা করে বের হতে দেখা যায় বেগম জিয়ার 3 নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে। চিকিৎসকদের সমন্বিত সিদ্ধান্ত মোতাবেক 18 দিন পর বেগম খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসায় থাকলেও অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলবে বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল কখনোই পরিপূর্ণভাবে সামরিক আইন জারি করতে চাননি বলে দাবি করেছেন তার আইনজীবী। বৃহস্পতিবার তদন্তকারী ইয়োলের মামলার আদালতের কাছে হস্তান্তরের পর সাংবিধানিক আদালতে একই সাক্ষ্য দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রীও। আদালতে তার উপস্থিতিতে আশার আলো দেখছেন ইয়োলের সমর্থকেরা। গত বছরের ডিসেম্বরে 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি কাল হয়ে দাঁড়ায় দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের জীবনে। এরপর বিরোধী দলের বিক্ষোভের মুখে অভিশংসিত হন তিনি। তার বিরুদ্ধে চলতে থাকে তদন্ত। এবার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের মামলা আদালতের কাছে হস্তান্তর করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার তদন্তকারীদের দায়ের করা মামলার শুনানিতে আদালতে হাজির হন ইউল। আদালতে তার আইনজীবী বলেন, পরিপূর্ণ সামরিক শাসন জারি কখনোই ইউলের উদ্দেশ্য ছিল না। সাংবাদিকদের সামনেও একই কথা বলেন তিনি। ইয়োল দেশের সরকার এবং সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে দেশে সামরিক আইন জারি করেছিল। তা শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছিল। উনি এত কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেননি। আমি যতদূর বুঝতে পারছি, সম্পূর্ণ সামরিক শাসন জারি তার উদ্দেশ্য ছিল না। এদিন ইউলের মামলায় সাক্ষী দিতে আদালতে হাজির হন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। তিনি বলেন, যদিও তার ইচ্ছা ছিল দেশের সামগ্রিকভাবে সামরিক শাসন জারি করা, তবুও ইউল এই সিদ্ধান্তের বিরোধিতা করায় স্বল্প সময়ের জন্য তা জারি করা হয়। হিউনের বিরুদ্ধেও ঝুলছে দেশে সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহ সৃষ্টির চেষ্টার অভিযোগ। এদিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হিউনের উপস্থিতিতে আশার আলো দেখছেন ইউলের সমর্থকরা। আন্দোলনরত ইউলপন্থীদের দাবি, কিম ইয়ং হিউনের দেয়া সাক্ষ্য ইউলের বিরুদ্ধে আনা অভিযোগে ইতিবাচক পরিবর্তন আনবে। আমি কিম ইয়ং হিউনকে চিনি। তিনি একজন দায়িত্ববান ব্যক্তি যিনি দেশকে ভালোবাসেন। তার দেয়া সাক্ষ্য ইউলের পক্ষে ইতিবাচক হবে, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তদন্তকারীদের দাবি, দেশে বিদ্রোহ সৃষ্টির চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত করা হোক ইউন সুক ইয়োলকে। এবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের নেওয়া সিদ্ধান্তই বলে দেবে কি হতে যাচ্ছে ইউলের ভবিষ্যৎ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দ্রুতগতিতে ব্রিটিশ আইল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। অ্যান্টার্কটিকা থেকে ঘুরতে ঘুরতে উত্তর জর্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছে A23 নামের বিশাল আকার বরফখণ্ডটি। এটি স্থলভাগে আঘাত করলে জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সাউথ জর্জিয়ার বরফাচ্ছন্ন উপকূল ও সমুদ্র সৈকত পেঙ্গুইন, সিল সহ বন্যপ্রাণীর অভয়ারণ্য। তবে প্রায় বিশালাকার বরফখণ্ড আঘাত হানে ব্রিটিশ আইল্যান্ডের দুর্গম এই অঞ্চলে। এতে খাদ্যাভাবে মারা যায় অসংখ্য প্রাণী। তবে এবার অঞ্চলটিতে আঘাত হানতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। A23 নামের এই বরফখণ্ডটি বিশ্বের অন্যতম পুরনো হিমশৈল। 1986 সালে অ্যান্টার্কটিকার ফিলসনার আইস শেলফ থেকে ভেঙে 3900 বর্গ কিলোমিটারের বিশাল এই হিমশৈল সৃষ্টি হয়। দীর্ঘদিন সমুদ্রতলে আটকে থেকে গত ডিসেম্বরে এটি মুক্ত হয়ে ভাসতে শুরু করে অ্যান্টার্কটিকার বুকে। বিশ্বজুড়ে বিজ্ঞানী, নাবিক ও মৎস্যজীবীরা স্যাটেলাইট ছবি দেখে প্রতিদিন এই বিশাল হিমশৈলের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। জানা গেছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটি। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এর আয়তন 3500 বর্গ কিলোমিটার, যা ইংল্যান্ডের কর্নওয়াল কাউন্টির সমান। বর্তমানে এটি উপকূল থেকে 280 কিলোমিটার দূরে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশাল এই অঞ্চলের প্রাণী বৈচিত্র্য। এমনকি ভেঙে গিয়ে বিশাল বরফের টুকরায় পরিণত হয়ে সাউথ জর্জিয়ার পাশে ভেসে বেড়াতে পারে কয়েক বছর ধরে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আয়ারল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইওয়েন। দেশটিতে জারি করা হচ্ছে
রেড অ্যালার্ট, চলবে না কোনো গাড়ি, বন্ধ করে দেওয়া হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। নাগরিকদের ঘর থেকে বাইরে যেতেও নিষেধ করেছে সরকার। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে আর কয়েক ঘন্টা পরে স্থানীয় সময় রাত ৩টায় আঘাত হানতে যাচ্ছে ঝড় ইউএন। এই ঝড় ইউএনের কবলে পড়ে মানুষের যেন হতাহতের ঘটনা কম ঘটে এবং যে জানমালের যে ক্ষতি আমরা বলি সেটি যেন খুবই কম হয়, তার জন্য তারা ব্যাপক প্রস্তুতি এর মধ্যে তারা নিয়েছে। বিশেষ করে দেশটির স্বাস্থ্য বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং সড়ক বিভাগ তারা সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলি সেই জায়গাগুলি তারা নিরাপত্তা বেষ্টনী দেওয়া এবং জলোচ্ছ্বাসে যেন প্লাবিত না হয় সেই ব্যবস্থা তারা করেছে। দেশটিতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতি 130 কিলোমিটার বেগে অথবা তারও বেশি হতে পারে, তাই নাগরিকদেরকে বলা হয়েছে সকাল 11টা পর্যন্ত ঘরে থাকার জন্য। এবং অনেক স্থানে পানির সংকট হতে পারে, সেজন্য অনেকের ঘরে পানি রাখার কথা পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ তারা বলছেন যে কোনো প্রয়োজনে 999-এ ফোন দেওয়ার জন্য আবহাওয়াবিদরা ধারণা করছেন। আয়ারল্যান্ডের ইতিহাসে তাণ্ডব চালাবে ঝড় ইউএন। প্রতি বছরই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হয়ে থাকে, তবে এবার তারা ধারণা করছে সবচেয়ে বেশি মাত্রায় ঝড়ের গতি থাকবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আগামীকালের ঝড়ের আপডেট পেতে আপনারা সময়ের সাথে থাকুন। আয়ারল্যান্ড থেকে আমি সৈয়দ জুয়েল, আটলান্টিকের দিক থেকে। 15 বছর পর অস্ট্রেলিয়ার সিডনিতে দেখা মিলেছে কর্পস ফ্লাওয়ার। 7 থেকে 10 বছরের মধ্যে মাত্র একদিনের জন্য ফোটা বিরল প্রজাতির এই ফুল দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। ফুল ফোটার পর পচা মাংস, ভেজা মোজার মতো দুর্গন্ধ বের হয় বলে জানায় আগতরা। কর্পস ফ্লাওয়ার বা প্যাট্রিসিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার বিরল প্রজাতির এই ফুলের দেখা মেলে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির রয়্যাল বোটানিক গার্ডেনে। একদিনের জন্য ফোটা এই ফুল বৈজ্ঞানিকভাবে অ্যামারফোফ্যালাস টাইটন নামে পরিচিত। চোখের সামনে ফুল ফুটতে দেখার দৃশ্য খুবই বিরল। জঙ্গলেও 7 থেকে 10 বছরে কর্পস ফ্লাওয়ার মাত্র একবার ফোটে। গত 15 বছরে অস্ট্রেলিয়ার রয়্যাল বোটানিক গার্ডেনে এর দেখা মেলেনি, তবে এবার আমরা তা দেখছি, খুবই আনন্দ লাগছে। বিরল প্রজাতির এই ফুল দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। তারা জানান টাইটন অরাম ফোটার সময় পচা মাংস, ভেজা মোজা, বিড়ালের খাবারের মতো দুর্গন্ধ বের হয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো দুরিয়ান ফলের গন্ধে চারপাশ ভরে গেছে, তবে আমি নিশ্চিত নই এটি দুরিয়ান ফলের গন্ধ কিনা। গোলাপের সুবাস অনেক সুন্দর, কিন্তু এই ফুল থেকে লাশের গন্ধ বের হচ্ছে। মূলত পাতা মরে গেলে কুড়ি থেকে ফুল ফোটার আরেকটি সুযোগ পায় প্যাট্রিসিয়া। এরপর ফুলটি মরে গেলে 6 থেকে 12 মাসের মধ্যে আরেকটি ফল আসে। এই ফলটি অন্য আরেকটি বীজে পরিণত হয়। এরপর অন্য একটি পাতা গাছের আকারে বৃদ্ধি পায়। একাধিক পাতা ও বীজের জীবনচক্রের ভেতর সৌভাগ্যক্রমে কয়েকটি কর্পস ফ্লাওয়ার ফুটতে পারে। বিশাল আকৃতির ফুল লম্বায় 10 ফুট পর্যন্ত হতে পারে, ওজন হতে পারে প্রায় 150 কেজি। বিজ্ঞানীরা জানান ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপে এ ফুলের আদি নিবাস। সেখানকার সমুদ্রপৃষ্ঠের 400 থেকে 1200 ফুট উচ্চতার পাহাড়ি অঞ্চলে এই ফুল জন্মাতে দেখা যায়। পরে উদ্ভিদবিদ্যা চর্চাকারীরা তা বিভিন্ন দেশে নিয়ে যান। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক আখ্যা, সাময়িক স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের আদালত। আপিলের ঘোষণা নতুন প্রশাসনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার কঠোর সমালোচনা। এবং যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের শীতল সম্পর্ক চাঙ্গার চেষ্টা, মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।